আমাদের আজকের আলোচ্য বিষয় কর্ম ঘন্টা ভিত্তিক মজুরি কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের আজকের পর্ব হচ্ছে 2। তো আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস অর্থাৎ কর্ম ঘন্টা ভিত্তিক মজুরি কিভাবে নির্ণয় করতে হয় এটি আমরা করে দেখাবো এবং একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনুশীলন 2 এবং একটি প্রশ্ন এখানে আছে। প্রশ্নটি হচ্ছে আরিশা টেক্সটাইলস মিলস এর 4 জন শ্রমিকের এক সপ্তাহের মজুরি সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। স্বাভাবিক মজুরি হার বা স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 50 টাকা। ওভারটাইম মজুরি হার স্বাভাবিক হারের দ্বিগুণ, অর্থাৎ যদি কেউ ওভারটাইম করে মানে স্বাভাবিক কর্মঘন্টার বেশি কাজ করে থাকে তাহলে সে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ হারে টাকা পাবে সে। মহার্ঘ ভাতা স্বাভাবিক মজুরির 20%, অর্থাৎ মহার্ঘ ভাতা সে পাবে, প্রত্যেকে পাবে এবং তারা স্বাভাবিক যে মজুরি হবে তার 20% পাবে। যাতায়াত ভাতা স্বাভাবিক মজুরির 10%। শ্রমিকগণ ভবিষ্যৎ তহবিলে মূল মজুরির 10% ও কল্যাণ তহবিলে প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে জমা করে। দৈনিক স্বাভাবিক কর্মঘণ্টা 8 ঘন্টা এবং সপ্তাহে একদিন ছুটি থাকে। 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহে নিম্নোক্ত কর্মঘণ্টা কাজ করে। মানে এই যে আরিশা টেক্সটাইলস মিলসে যে 4 জন শ্রমিক আছে তারা এই জুন মাসের প্রথম সপ্তাহে কে কত ঘন্টা কাজ করছে সেটা এখানে দেওয়া আছে আমাদের। যে ক কাজ করছে 60 ঘন্টা, খ কাজ করছে 56 ঘন্টা, গ করছে 62 ঘন্টা এবং ঘ করেছে 52 ঘন্টা। তো আমাদের করণীয় হচ্ছে যে 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহের মজুরি বিবরণী তৈরি করা হয়। তো আমাদের এখানে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। সাধারণত বইতে কিন্তু এই ওয়ার্কিং গুলো খুব কম করা থাকে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ওয়ার্কিং গুলো করে দেখাই। তো আমাদের প্রথম কাজ সেটি হচ্ছে গণনা 1, ওভারটাইম কর্মঘণ্টা নির্ণয় করা, অর্থাৎ কে কত ঘন্টা ওভারটাইম কাজ করেছে। তো আমরা একটু নির্ণয় করি। তো তার আগে একটু বলি, ওভারটাইম কর্মঘণ্টা বের করার নিয়ম হচ্ছে আমরা এখানে একটা হিসাব করি যে সপ্তাহে কাজ করবে কদিন, একদিন ছুটি থাকে, অর্থাৎ 7 দিন থেকে একদিন বাদ দিয়ে থাকে 6 দিন। তো প্রতিদিন কাজ করে হচ্ছে 8 ঘন্টা। আমরা একটু দেখি এখানে প্রতিদিন দৈনিক স্বাভাবিক কর্মঘণ্টা 8 ঘন্টা এবং সপ্তাহে একদিন ছুটি থাকে, ঠিক আছে। তাহলে আমাদের 7 দিন থেকে একদিন বাদ দিয়ে থাকে 6 দিন। 6 সঙ্গে আমরা গুণ করব হচ্ছে 8, 6টা 48 ঘন্টা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে কাজ করবে এক একজন শ্রমিক। এটা হচ্ছে স্বাভাবিক কর্মঘণ্টা। তাহলে ওভারটাইম কটা আমাদের কিভাবে হবে? ওভারটাইম কর্মঘণ্টা হচ্ছে এই ক কাজ করছে কতদিন, আমরা একটু দেখি এখানে। ক কাজ করেছে 60 ঘন্টা, তাহলে এই 60 বিয়োগ 48, ঠিক আছে। তাহলে সে বেশি কাজ করেছে কত ঘন্টা? 12 ঘন্টা সে অতিরিক্ত কাজ করছে, মানে এটা হচ্ছে তার ওভারটাইম কর্মঘণ্টা। তো ক্ষয়ের হচ্ছে খ কাজ করেছে আমাদের 56 ঘন্টা। তো 56 ঘন্টা থেকে আমরা এখানে 48 ঘন্টা বিয়োগ করলে থাকে 8 ঘন্টা এবং গ কাজ করেছে 62 ঘন্টা। তো আমাদের গটা আমরা দেখি, আমাদের গটা হচ্ছে 62 বিয়োগ 48 অর্থাৎ 14 ঘন্টা এবং ঘ হচ্ছে 52 ঘন্টা থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 48 ঘন্টা, তাহলে আমাদের থেকে 4 ঘন্টা। অর্থাৎ আমরা প্রত্যেকেরই ওভারটাইম কর্মঘন্টা বের করছি। এখন যেটা বের করব সেটা হচ্ছে আমাদের ওভারটাইম মজুরি হার। তো ওভারটাইম মজুরি হার আমাদের অঙ্কে বলা আছে স্বাভাবিক মজুরির, অর্থাৎ এই যে স্বাভাবিক কর্মঘন্টা 50 টাকা আছে, ওভারটাইম মজুরি হবে দ্বিগুণ। তাহলে 50 গুণ 2 সমান 100 টাকা, ঠিক আছে। 1 ঘন্টা যদি কেউ ওভারটাইম করে সে 100 টাকা করে পাবে প্রতি ঘন্টার জন্য। তাহলে এখন দেখি কে কত টাকা ওভারটাইম পায়। আমরা ওভারটাইম মজুরি পরিমাণ নির্ণয় করব। ক এর ওভারটাইম মজুরি হচ্ছে 12 গুণ 100, অর্থাৎ এই যে সে 12 ঘন্টা কাজ করেছিল, এই 12 ঘন্টা সে 100 টাকা করে পাবে। কত হয়? 1200 টাকা, ঠিক আছে। এরপরে দেখব খ এর ওভারটাইম মজুরি। যে খ হচ্ছে আমাদের 8 ঘন্টা কাজ করেছে 100 টাকা হলে 800 টাকা। গ হচ্ছে আমাদের 14 ঘন্টা কাজ করছে তাহলে 1400 টাকা এবং ঘ হচ্ছে ওভারটাইম করছে 4 ঘন্টা তাহলে সে পাবে 400 টাকা। তাহলে আমাদের ওভারটাইম মজুরির পরিমাণ বের হয়ে গেছে।
এখন আমরা একটু দেখি আমাদের স্বাভাবিক মজুরি পরিমাণ কত বা মূল মজুরি পরিমাণ কত হবে। তো এখানে মূল মজুরির পরিমাণটা আমরা দেখি। প্রত্যেকে কাজ করবে হচ্ছে 1 সপ্তাহে 48 ঘন্টা এবং প্রতি ঘন্টার জন্য 50 টাকা পাবে। তাহলে প্রত্যেকের মূল মজুরি হচ্ছে আমাদের 2400 টাকা। তোমাদের আরেকটু বলি যে এখানে আমাদের যে মহার্ঘ ভাতা বলো অথবা যাতায়াত ভাতা বলো, মানে যত পার্সেন্টেজ থাকবে সব পার্সেন্টেজটা কিন্তু এই টাকার উপরে কিন্তু ধরতে হবে। হ্যাঁ, তো আমরা এখন অঙ্কের সমাধানে যাই। তোমাদের বোঝার জন্য কিন্তু আমি 1 পৃষ্ঠার ভিতরে পুরো অঙ্কটা সমাধান করছি। আমরা একটা অঙ্কের ছক করি, এভাবে খাতা ছক করে নিবা সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন আমরা প্রতিষ্ঠানের নাম লিখলাম যে আরিশা টেক্সটাইলস মিলস লিমিটেড এর মজুরি বিবরণী। আমাদের ছকের নাম হচ্ছে বিবরণ। ক টাকা, খ, গ এবং ঘ। এটা হচ্ছে আমাদের কি, আমরা ছক করছি। তো এখন আমাদের প্রথমে আসবে উপার্জন সমূহ। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে অঙ্কগুলো করব। উপার্জন সমূহ আমরা এখানে লিখছি। তো প্রথমে আমাদের কি আসবে, মূল মজুরি অথবা স্বাভাবিক মজুরি, একই জিনিস। এই স্বাভাবিক মজুরি যে জিনিস আর আমাদের মূল মজুরি হচ্ছে একই জিনিস, ঠিক আছে। তো কে কত টাকা মূল মজুরি আমরা এটা বের করছি 2400 টাকা করে। এখানে দেখো আমরা কিন্তু এখানে 2400 টাকা করে মূল মজুরি বের করেছিলাম। এই এই 2400 টাকা এই। হুম, এরপরে আমরা আসি ওভারটাইম মজুরি। ওভারটাইম আমরা বের করছি, ক আর হচ্ছে 1200 টাকা, খ আর হচ্ছে 800, গ এর 1400 এবং ঘ এর হচ্ছে 400 টাকা। এরপরে আসি আমরা মহার্ঘ ভাতায়। যেহেতু মহার্ঘ ভাতা আমাদের একটা উপার্জনের উপাদান, তো মহার্ঘ ভাতা হচ্ছে 20%। এই 2400 টাকার 20% করলে আমাদের 480 টাকা হয়। তো প্রত্যেকে আমাদের 480 টাকা করে পাবে, ঠিক আছে। এরপর আমরা আসি যাতায়াত ভাতায়। যাতায়াত ভাতা হচ্ছে স্বাভাবিক মজুরির 10%। তো আমাদের স্বাভাবিক মজুরিটা হচ্ছে এখানে স্বাভাবিক মজুরি কত পার্সেন্ট, 10%। তাহলে আমাদের 10% করলে হবে 240 টাকা। প্রত্যেকের 240 টাকা করে হবে, কারণ প্রত্যেকের মূল মজুরির পরিমাণই সমান। এখন আমরা মোট উপার্জনটা যোগ করব। তাহলে আমরা মোট উপার্জনকে একটা নাম দিলাম যে ক, এবং মোট আমাদের কয়ের যোগ করলে হয় 4320 টাকা। ক্ষয়ের মোট টাকা যোগ করলে হয় 3920 টাকা। গ টাকা হচ্ছে 4520 এবং ঘয়ের টাকা হচ্ছে 3520 টাকা। আমরা নিচে একটা দাগ দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের মোট উপার্জন হয়েছে। এখন আমরা কর্তনে আসবো। এখন কর্তনে আমরা আসি প্রথমে প্রভিডেন্ট ফান্ড অথবা ভবিষ্যৎ তহবিল। এখানে আমাদের বলা আছে যে ভবিষ্যৎ তহবিলের যে বিষয়টা কোথায় গেল আমাদের, এই যে শ্রমিকগণ ভবিষ্যৎ তহবিল মূল মজুরি কত পার্সেন্ট, 10%। আর কল্যাণ তহবিল আছে 20 টাকা করে। তাহলে 10% হচ্ছে আমাদের মূল মজুরির উপরে। আমাদের মূল মজুরি কত টাকা, আমাদের মূল মজুরি হচ্ছে 2400 টাকা। এই 2400 টাকা। তো 2400 টাকা যদি আমরা 10% করি আমাদের কত টাকা হবে, 240 টাকা। অর্থাৎ প্রত্যেকে 240 টাকা করে পাবে। এখন আমরা আসি কল্যাণ তহবিলে। তো কল্যাণ তহবিলে হচ্ছে আমাদের প্রত্যেকে 20 টাকা করে দেবে প্রতি সপ্তাহে। যেহেতু আমরা 1 সপ্তাহের অঙ্ক করছি, আমাদের অঙ্কে বলা আছে যে 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহ, তাই না। এই জুন মাসের প্রথম সপ্তাহ। তো এই জুন মাসের প্রথম সপ্তাহটা আমি আপনাদের বলে এখানে এই প্রথম সপ্তাহ বলা আছে। তো প্রথম সপ্তাহটা আমাদের প্রত্যেকে 20 টাকা করেই পাবে। সাপ্তাহিক টাকা দেওয়া আছে এখানে। এখন আমরা মোট কর্তন হয় কত টাকা এটা আমরা যোগ করব। তো মোট কর্তন হচ্ছে দেখো 240 টাকা। আমাদের এই 240 টাকার সঙ্গে 20 টাকা যোগ করলে হচ্ছে কত টাকা, 260 টাকা। প্রত্যেকে 260 টাকা আমরা নিচে দাগ দিচ্ছি। এখন দেখো আমাদের এখানে মোট উপার্জন কত, ক হয়েছে এত টাকা, ক, খ, গ, ঘ প্রত্যেকের মোট উপার্জন আমাদের বের হয়ে গেছে এবং মোট কর্তনের পরিমাণও কিন্তু বের হয়ে গেছে। আমরা বিগত ক্লাসে দেখছিলাম কিভাবে আমাদের নিট মজুরি বের করতে হবে। তো আমরা নিট মজুরি বের করার নিয়মটা আমরা এখানে লিখে দিচ্ছি যে ক থেকে খ বিয়োগ করতে হবে। তো ক হচ্ছে আমাদের এই 4320 টাকা থেকে আমরা এখন কি করব, আমরা এই 4320 টাকা থেকে 260 টাকা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করে আমাদের কত টাকা হয়, আমাদের হবে হচ্ছে 4060 টাকা। অনুরূপভাবে আমরা এই 3920 টাকা থেকে এই 260 টাকা বিয়োগ করব।
বিয়োগ করলে আমাদের এই টাকাটা হবে। এখানে কত টাকা হচ্ছে দেখো, 3660 টাকা। এবং অনুরূপভাবে আমরা গ এবং ঘর টাকাটা বিয়োগ করি। তো এই ছিল আমাদের আজকের কর্মঘণ্টা ভিত্তিক মজুরি বিবরণী তৈরি করার ক্লাস। আমরা আশা করি যে ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আর যদি কারো কোনো সমস্যা হয়, আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্টস বক্সে কমেন্টস করে যোগাযোগ করতে পারো। আমি প্রত্যেকের রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য।